আমি রাস্তা ভুলিনি। আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আমার একজন স্বামী চাই, মাত্র 6 মাসের জন্য। দেখুন, যদি এটি কোনো শহুরে রসিকতা হয়, তবে আপনার একজন স্বামী নয়, একজন ঘুঁটি চাই। আপনার মনে হলো যে গ্রামের গরিব কৃষক কিছু টাকা দেখাবো তো পিছে পিছে শহরে চলে আসবে। যখন এক বিলিয়নের মেয়ে নিজের কোম্পানি বাঁচানোর জন্য এক নির্দোষ কৃষককে ঘুঁটি বানিয়ে বিয়ের জাল বিছায়, তখন তার মনে হয়েছিল যে জয় তার হয়েছে। তার মনে হয়েছিল যে সম্পদের জৌলস দেখিয়ে সেই গরিব ছেলেকে সহজেই ফাঁসিয়ে নেবে। কিন্তু তার এটা আন্দাজ ছিল না যে যে জালে সে ওই গরিব ছেলেকে ফাঁসাচ্ছিল, সেই জালই তার নিজের জীবনের সবচেয়ে বড় এবং সুন্দর মোড় হয়ে যাবে। বন্ধুরা, আত্মাকে নাড়িয়ে দেওয়া এই গল্পের পুরো সত্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। হরিয়ানার সাদাকপুর গ্রামে যখন সূর্য তার প্রথম কিরণ ছড়ায়, তখন এমন মনে হয় যেন প্রকৃতি পৃথিবীতে সোনার চাদর বিছিয়ে দিয়েছে। সকাল তখন প্রায় 5টা। ঠান্ডা হাওয়ায় ভেজা মাটির সোঁদা গন্ধ আর সর্ষে ক্ষেতের সতেজতা মিশেছিল। ঈশান, যে 27 বছরের এক লম্বা মজবুত গড়ন আর গভীর চোখের যুবক, নিজের পুরনো কুয়োর কাছে দাঁড়িয়েছিল। সে নিজের মুখে ঠান্ডা জলের ঝাপটা মারল, যার ফোঁটাগুলো তার রোদে পোড়া পেশি হয়ে মাটিতে পড়ছিল। ঈশান কৃষি বিজ্ঞানে, এগ্রিকালচার সায়েন্সে ডিগ্রি নিয়েছিল। তার কাছে শহরের বড় অফিসের এয়ার কন্ডিশনড কেবিনে বসার সুযোগ ছিল, কিন্তু সে সেই চকচকে দুনিয়ার বদলে নিজের বৃদ্ধা মা গায়ত্রী দেবীর সেবা আর নিজের বাবার অপূর্ণ স্বপ্নকে বেছে নিয়েছিল। সে নিজের পুরনো ট্র্যাক্টরটি স্টার্ট করল। ট্র্যাক্টরের ডুগডুগ শব্দ গ্রামের নিস্তব্ধতা চিড়ে দিচ্ছিল। ঈশান নিজের ক্ষেতের মাটি মুঠো ভরে নিল আর তার আর্দ্রতা অনুভব করল। তার বাবা এক বড় ঋণের নিচে চাপা পড়ে মারা গিয়েছিলেন, আর ঈশান দিন রাত এক করে প্রতিটি টাকা জমিয়ে সেই জমিকে মুক্ত করিয়েছিল। তার কাছে এই জমি শুধু মাটি ছিল না, তার বাবার পাগড়ির সম্মান ছিল। দুপুরের রোদ কিছুটা কড়া হয়ে গিয়েছিল। গ্রামের ধুলোমাখা রাস্তায় বাচ্চারা দৌড়াচ্ছিল, আর অশ্বত্থ গাছের নিচে বৃদ্ধরা বসে হুঁকো খাচ্ছিল। হঠাৎ গ্রামের মোড়ে এক চকচকে কালো লাক্সারি এসইউভি দেখা গেল। গ্রামের মানুষ অবাক হয়ে গেল, এমন দামি গাড়ি সেখানে আগে কখনো দেখা যায়নি। গাড়িটি যাওয়ার সাথে সাথে ধুলোর এক কুণ্ডলী পিছনে ফেলে যাচ্ছিল, যা গ্রামের সাদামাটা জীবন আর শহরের আভিজাত্যের মধ্যের পার্থক্য স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল। গাড়ির পিছনের সিটে কাব্য বসেছিল। তার চোখে বড় ডিজাইনার চশমা ছিল, কিন্তু সেগুলোর আড়ালে লুকিয়ে থাকা চোখে এক গভীর নিস্তব্ধতা আর ক্লান্তি ছিল। কাব্য, যে মালহোত্রা গ্রুপের মালিক ছিল, আজ এক এমন যুদ্ধ লড়ছিল যেখানে তার নিজের লোকেরাই তার শত্রু ছিল। সে ছোটবেলা থেকে শুধু চুক্তিই দেখেছিল, সেটা তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হোক বা কোটি টাকার বিজনেস ডিল। তার মনে হতো যে প্রতিটি মানুষের এক একটা দাম থাকে, আর দুনিয়ায় সব কিছু কেনা যেতে পারে। কাব্য তার কাছে পৌঁছল আর কিছুটা ইতস্তত বোধের সাথে জিজ্ঞেস করল, তুমি কি ঈশান? ঈশান ট্র্যাক্টরের নিচ থেকে বেরিয়ে নিজের চোখ পরিষ্কার করল। তার সামনে এক এমন মেয়ে দাঁড়িয়েছিল যে এই ধুলো মাটির জায়গায় একদম মিসফিট মনে হচ্ছিল। ঈশান নিজের পুরনো গামছা দিয়ে হাত মুছতে মুছতে বলল, জি আমি। আপনি কি ক্ষেতের রাস্তা ভুলে গেছেন, নাকি কেউ ভুল ঠিকানা দিয়েছে? কাব্য নিজের চশমা সরাল। তার চোখে এক অদ্ভুত অসহায়ত্ব ছিল। সে সরাসরি ঈশানের চোখে তাকিয়ে বলল, আমি রাস্তা ভুলিনি, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আমার একজন স্বামী চাই, মাত্র 6 মাসের জন্য। ঈশান চুপ হয়ে গেল। তার মনে হলো হয়তো সে ভুল শুনেছে। সে কিছুটা হেসে বলল, দেখুন, যদি এটি কোনো শহুরে রসিকতা হয়, তবে আমার কাছে খেতে কাজ অনেক আছে। এখানে আমরা ফসল ফলাই, নাটক করি না। এটি রসিকতা নয়। কাব্যের গলায় এক কম্পন ছিল, যা সে লুকানোর চেষ্টা করছিল। আমি কাব্য মালহোত্রা। আমার খুড়তো ভাই ইন্দ্রজিতের নজর আমার সম্পত্তির ওপর। আমার দাদাজির উইল অনুযায়ী আমাকে কালকের মধ্যে বিয়ে করতে হবে, না হলে আমি সবকিছু হারিয়ে ফেলব। আমার শহরের কোনো ধনী ছেলে চাই না, কারণ সে আমার কোম্পানিতে অংশীদারিত্ব চাইবে অথবা আমাকে ব্ল্যাকমেল করবে। আমার তোমার মতো কাউকে চাই, যার কোনো লোভ নেই। ঈশান এক দীর্ঘশ্বাস নিল আর নিজের ট্র্যাক্টর বন্ধ করে দিল। তো আপনার একজন স্বামী নয়, একজন ঘুঁটি চাই। আপনার মনে হলো যে গ্রামের গরিব কৃষক
কিছু টাকা দেখাবো তো পিছে পিছে শহরে চলে আসবে। কাব্য এগিয়ে এসে আবেগপ্রবণ হয়ে বলল, আমি তোমাকে এত টাকা দেব যে তোমার গ্রামের প্রতিটি সমস্যা দূর হয়ে যাবে। তোমার উপর যে ঋণ আছে বা তোমার ক্ষেতের যা যা প্রয়োজন সেগুলো সব এক পলকে শেষ হয়ে যাবে। ব্যাস 6 মাসের ড্রামা, তারপর তুমিও স্বাধীন, আমিও স্বাধীন। ঈশান কিছুটা কাছে এলো। তার উচ্চতা কাব্যের চেয়ে অনেকটা বেশি ছিল, কিন্তু তার গলায় এক স্থিরতা ছিল। সে গম্ভীর স্বরে বলল, কাব্যজি, খেতে ফসল ফলাতে মাস লাগে, কিন্তু সেটা কাটতে লাগে মাত্র 1 দিন। আপনি এক সম্পর্ককে ফসলের মতো নয়, বরং বাজারের সবজির মতো কিনতে এসেছেন। সম্পর্ক চুক্তি দিয়ে নয়, সাথ দিয়ে তৈরি হয়। কাব্যের চোখে জল টলমল করতে লাগল। সে নিজের গলা সামলে নিয়ে বলল, আমার দুনিয়ায় সাথ বলে কিছু হয় না ঈশান, ওখানে শুধু প্রয়োজন থাকে। আমার বাবা মা আমাকে 10 বছর বয়সে একা ছেড়ে দিয়েছিলেন। তখন থেকে আজ পর্যন্ত আমি একা লড়ছি। যদি আজ আমি এই সিদ্ধান্ত না নিই, তবে আমি সেই সব কিছু হারিয়ে ফেলব যা আমার দাদাজি রক্ত জল করা শ্রমে তৈরি করেছিলেন। তুমি কি এক হেরে যাওয়া মানুষকে সাহায্য করবে না? ঈশান কাব্যের চোখের দিকে তাকাল। সেখানে সে অহংকার নয়, বরং এক হেরে যাওয়া যোদ্ধা দেখল যে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ছিল। ঈশানের মনে হল যে এই মেয়েটি বাইরে থেকে যতটা শক্ত, ভেতর থেকে ততটাই ভেঙে গেছে। ঈশান কিছুক্ষণ চুপ থাকার পর বলল, কাব্যজি, আমি আপনার টাকা বা আপনার কোম্পানির প্রতিপত্তিতে মুগ্ধ হয়ে হ্যাঁ বলছি না। আমি হ্যাঁ বলছি কারণ আমি দেখেছি যে আপনজনের সাথ ছেড়ে গেলে কেমন লাগে। আমি চাই না যে আপনার দাদাজির স্বপ্ন সেভাবেই ছাই হয়ে যাক, যেমন আমার বাবা মায়ের স্বপ্ন অপূর্ণ রয়ে গিয়েছিল। আমি এই কাগজে দস্তখত আপনার সম্পদের জন্য নয়, বরং সেই সততার জন্য করব যা আমি আপনার চোখে দেখেছি। কাব্য এক দীর্ঘশ্বাস নিল, আর তার বিশ্বাস হচ্ছিল না যে যাকে সে এক চুক্তির অংশ ভেবে এসেছিল সেই মানুষটি একে এক দায়িত্ব বানিয়ে দিয়েছিল। ঈশান এগিয়ে এসে বলল, কিন্তু আমার এক শর্ত আছে। শহরে যাওয়ার আগে আপনাকে আমাদের নিয়মে বিয়ে করতে হবে, আর কিছুদিন আমার বাড়িতে থাকতে হবে, যাতে আমার মায়ের মনে হয় যে এসব সত্যি। আপনি কি এই ধুলো আর মাটিতে থাকতে পারবেন? কাব্য ক্ষেতের মাটির দিকে তাকালো, আর তারপর ঈশানের সরলতার দিকে। সে নিজের জীবনে প্রথমবার কারো উপর ভরসা করে বলল, চেষ্টা করব। সেদিন সূর্যাস্তের আগে 2 ভিন্ন মেরুর মানুষ এক হওয়ার সিদ্ধান্ত নিল। একদিকে শহরের উঁচু ইমারত ছিল, আর অন্যদিকে গ্রামের খাঁটি মাটি। দুইয়ের মাঝে এক কাগজের সম্পর্ক তৈরি হতে যাচ্ছিল, কিন্তু তাদের আন্দাজও ছিল না যে এই সফর তাদের আত্মাকে বদলে দেবে। কাব্য নিজের হাত বাড়াল, আর ঈশান নিজের মাটি মাখা হাতে তা ধরে নিল। এটি শুধু এক চুক্তি ছিল না, এটি এক অটুট প্রেম কাহিনীর প্রথম কিস্তি ছিল। শহরের তাহসিল কাচারির সেই ঘরটি প্রত্যাশার চেয়ে অনেক ছোট আর ধুলো মাখা ছিল। দেওয়ালে পুরনো নথিপত্রের স্তূপ ছিল, আর এক কোণে রাখা পুরনো ফ্যানটি নিজের পুরো শক্তি দিয়ে ক্যাচ ক্যাচ শব্দ করছিল। বাইরের দুনিয়া খবরই জানত না যে মালহোত্রা গ্রুপের উত্তরাধিকারিণী আজ নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত এক সামান্য ঘরে নিতে যাচ্ছে। সেখানে না কোনো ঢোল কাসর ছিল, না কোনো লাল জোড়া, আর না কোনো মন্ত্রোচ্চারণ। কাব্য এক সাধারণ কিন্তু দামি নীল ফর্মাল স্যুটে ছিল। তার মুখে এক কর্পোরেট মুখোশ ছিল, যা তার অস্থিরতাকে লুকানোর চেষ্টা করছিল। তার ঠিক পাশেই ঈশান দাঁড়িয়েছিল, যে এক পরিষ্কার পরিচ্ছন্ন সাদা কুর্তা পরেছিল। ঈশানের সরলতা আর তার শান্ত ভঙ্গি কাব্যের শহুরে দাপটের সামনে এক অনন্য বৈপরীত্য তৈরি করছিল। সাক্ষী হিসেবে ঈশানের সাথে তার প্রতিবেশী রামু কাকা এসেছিলেন। তিনি নিজের ঝাপসা চোখে কখনো ঈশানকে দেখছিলেন, আর কখনো সেই সুন্দর শহরের মেয়েটিকে যে হঠাৎ তাদের গ্রামের ছেলের স্ত্রী হতে যাচ্ছিল। রামু কাকার কাছে এসব এক স্বপ্নের মতো মনে হচ্ছিল। উকিল কিছু নথিপত্র মেঝেতে রাখলেন আর নির্বিকারভাবে বললেন, উভয়েই এখানে আর এখানে দস্তখত করে দিন। কাব্যের হাত এক মুহূর্তের জন্য কাঁপল। তার নিজের বাবা মায়ের ভেঙে যাওয়া সম্পর্কের কথা মনে পড়ল। সে ভেবেছিল যে সে কখনো এই বন্ধনে জড়াবে না, কিন্তু আজ সে নিজের কোম্পানি বাঁচানোর জন্য এই ডিলে মোহর লাগাচ্ছিল। দস্তখত করার সাথে সাথেই তার মনে এক অদ্ভুত স্বস্তি অনুভব হল। তার কোম্পানি এখন সুরক্ষিত ছিল। যখন ঈশানের পালা এলো, তখন সে অত্যন্ত গুরুত্বের সাথে কলম ধরল। তার কাছে এটি কেবল কাগজ ছিল না, সে কাব্যের চোখে হেরে যাওয়ার যে ভয় দেখেছিল তা দূর করার এক দায়িত্ব ছিল। দস্তখত হওয়ার পর কাব্যের উকিল কাছে এসে নিচু স্বরে বললেন, ম্যাডাম, যদি আমরা চাই যে কোম্পানির বোর্ড আর ইন্দ্রজিতের এই বিয়েতে সন্দেহ না হয়, তবে আপনাকে কিছুদিন ঈশানের বাড়িতে গ্রামেই থাকতে হবে। শহরের হোটেলে থাকা সন্দেহজনক মনে হতে পারে। কাব্য এক দীর্ঘশ্বাস নিল। সে গ্রামে যাওয়ার চিন্তাতেই অস্বস্তিতে ছিল, কিন্তু তার কাছে আর কোনো রাস্তা ছিল না।
সে অনিচ্ছা সত্ত্বেও মাথা নেড়ে নিজের সম্মতি দিয়ে দিল। গ্রামের চৌকাঠে গৃহপ্রবেশ। ধুলো উড়িয়ে কালো এসইউভি যখন ঈশানের পৈতৃক বাড়ির সামনে থামল, তখন পুরো গ্রাম নিজের জানালা আর দরজা দিয়ে উঁকি মারতে লাগল। বাড়িটি পাকা ছিল, কিন্তু তার গঠন অনেক পুরনো আর সাধারণ ছিল। দেওয়ালগুলো চুন দিয়ে লেপা ছিল, আর বারান্দায় এক তুলসী গাছ ছিল। কাব্য যখনই গাড়ি থেকে নিচে নামল, সে দেখল যে ঈশানের বৃদ্ধা মা গায়ত্রী দেবী হাতে আরতির থালা নিয়ে দাঁড়িয়েছিলেন। তার মুখে মমতার এক এমন আভা ছিল যা কাব্য বহু বছর দেখেনি। কাব্য যে এই বিয়েকে কেবল এক কন্ট্রাক্ট মনে করত, ঈশানের মায়ের এই প্রথাগত স্বাগতে ভীষণ অস্বস্তিতে পড়ে গেল। গায়ত্রী দেবী এগিয়ে এসে কাব্যের আরতি করলেন আর তার কপালে তিলক পরাতে পরাতে বললেন, বেঁচে থাক পুত্তর, আজ এই ঘরের ভাগ্য খুলে গেল যে তুই এই চৌকাঠে এসেছিস। কাব্য মৌন দাঁড়িয়ে রইল। যখন গায়ত্রী দেবী তাকে বেটি বলে ডাকলেন আর তার মাথায় খুব আদরে হাত বুলিয়ে দিলেন, তখন কাব্যের চোখের কোণ ভিজে গেল। সেই পাথর হৃদয় বিজনেসওম্যান যে দুনিয়াকে নিজের আঙুলে নাচাতে জানত, সেই মমতাময়ী স্পর্শের সামনে নিঃসার হয়ে রইল। সে প্রথমবার অনুভব করল যে সে নিজের কোম্পানি বাঁচানোর চক্করে কেবল একজন স্বামীই নয়, বরং এক পুরো পরিবার না জেনেই ভাড়ায় নিয়েছে। গ্রামের প্রথম রাত কাব্যের জন্য কোনো দুঃস্বপ্নের চেয়ে কম ছিল না। শহরের বিলাসবহুল সুবিধায় থাকা কাব্যের জন্য এখানকার বাস্তবতার সাথে তাল মেলানো অসম্ভব মনে হচ্ছিল। রাত তখন প্রায় 10টা। কাব্য ঘরে নিজের ল্যাপটপে উইটমোর গ্রুপের ফাইল খোলার চেষ্টা করছিল, কিন্তু তখনই বিদ্যুৎ চলে গেল। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। ভ্যাপসা গরম আর মশার আক্রমণে তার বিরক্তি চরমে পৌঁছাল। সে রাগে নিজের ল্যাপটপ বন্ধ করে দিল। এটি কেমন জায়গা? না বিদ্যুৎ আছে, না এয়ার কন্ডিশনার, আর না কোনো কাজের ইন্টারনেট। সে অন্ধকারে বিড়বিড় করল। তখনই দরজারে হালকা টোকা পড়ল। ঈশান হাতে এক লণ্ঠন আর মাটির কলসির ঠান্ডা জলের গ্লাস নিয়ে ভেতরে এলো। সে দেখল যে কাব্য ঘামে ভিজে একাকার হয়েছিল আর বিরক্ত হয়ে নিজের হাত নাড়াচ্ছিল। ঈশান চুপচাপ মাটির কলসির জল টেবিলে রাখল আর নিজের হাতে ধরা এক বাঁশের পাখা অর্থাৎ হ্যান্ডফ্যান দিয়ে কাব্যকে হাওয়া করতে লাগল। কাব্য তাকে বাধা দিয়ে বলল, ঈশান, আমি এখানে একদিনও থাকতে পারব না। আমি জানতাম না যে গ্রামের জীবন এত কঠিন হয়। ঈশান শান্ত স্বরে জবাব দিল, কাব্যজি, শহরে বোতাম টিপলেই আলো পাওয়া যায়, তাই ওখানকার মানুষ আলোর কদর করতে ভুলে যায়। এখানে আমাদের প্রতিটি জিনিসের জন্য অপেক্ষা করতে হয়, বৃষ্টির জন্য, ফসলের জন্য আর বিদ্যুতের জন্য। কাব্য রেগে জিজ্ঞেস করল, তাহলে আপনি কি চান যে আমিও এই অপেক্ষার অভ্যেস করে নেই? ঈশান হালকা হাসির সাথে বলল, অভ্যেস নয়, ব্যাস ধৈর্যের গুরুত্ব বোঝাতে চাই। যেভাবে ফসল পাকতে সময় লাগে, তেমনি জীবনের সমস্যাগুলো মিটতেও সময় লাগে। আজ রাতেই হাতের পাখাই আপনার সাহারা, একে আপন করে নিন। কাব্য তার কথার কোনো জবাব দিল না, কিন্তু সে চুপচাপ সেই পাখাটি নিজের হাতে নিয়ে নিল। ঈশান যাওয়ার পর সেই লণ্ঠনের ম্লান আলোয় কাব্য মাটির কলসির ঠান্ডা জল খেল। সেই জল তার কাছে শহরের দামি মিনারেল ওয়াটারের চেয়ে অনেক বেশি স্বস্তিদায়ক মনে হল। সেই রাতে এসির ঠান্ডা হাওয়া ছাড়াই কাব্য প্রথমবার আকাশের তারাগুলোকে নিজের জানালা দিয়ে দেখল। তার আর ঈশানের মধ্যের তর্ক তাকে ভাবতে বাধ্য করেছিল। সে অনুভব করল যে ঈশান যদিও এক সহজ সরল কৃষক মনে হয়, কিন্তু তার শব্দ আর তার আদর্শে এক এমন গভীরতা আছে যা সে তার কর্পোরেট দুনিয়ায় কখনো পায়নি। গ্রামের সকাল শহরের অ্যালার্ম বাজার সকালের চেয়ে অনেক আলাদা ছিল। এখানে ঘুম যান্ত্রিক শব্দে নয়, বরং পাখিদের কলকাকলি আর দূরের মন্দির থেকে আসা আরতির শব্দে ভাঙত। কাব্য যে এখনও এই পরিবেশে নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা করছিল, তৃতীয় দিন সকালে খুব তাড়াতাড়ি উঠে গেল। সে জানালা দিয়ে দেখল যে ঈশান নিজের বারান্দায় গ্রামের কিছু কৃষকের সাথে বসেছিল। সে চুপচাপ বাইরে এলো আর এক কোণে দাঁড়িয়ে দেখতে লাগল। ঈশান কেবল খেতে হাল চালানো এক সাধারণ কৃষক ছিল না, সে সেখানে বসা এক ছোট পঞ্চায়েত বা আসরে বক্তব্য রাখছিল, আর তাদের নতুন সরকারি প্রকল্প, বীজের গুণমান আর মাটির স্বাস্থ্য অর্থাৎ সয়েল হেলথ সম্পর্কে খুব বৈজ্ঞানিক আর সহজভাবে বোঝাচ্ছিল। কাব্য তখন জানতে পারল যে ঈশান নিজের কৃষিবিজ্ঞানের পড়াশোনার পর বড় কোম্পানিদের উঁচু বেতনের চাকরি স্রেফ এই জন্য প্রত্যাখ্যান করেছিল যাতে সে নিজের গ্রামের কৃষকদের শিক্ষিত করতে পারে আর তাদের কর্পোরেট শোষণ থেকে বাঁচাতে পারে। কাব্যের মনে ঈশানের প্রতি সম্মানের প্রথম কিরণ এখান থেকেই ফুটে উঠল। সে দেখল যে যাকে সে এক ঘুঁটি ভেবে নিয়ে এসেছিল, সে তো নিজেই এক নায়ক। কিছুক্ষণ পর কাব্য রান্নাঘরের দিকে গেল আর নিজের জীবনে প্রথমবার কারোর জন্য চা বানাল।
সে চায়ের কাপ নিয়ে ঈশানের কাছে পৌঁছল, যে নিজের পুরনো ট্র্যাক্টরটি ঠিক করছিল। ঈশান অবাক হয়ে তাকে দেখল আর হাসতে হাসতে চায়ের কাপ নিয়ে নিল। সেই সকালে ট্র্যাক্টরের ছায়ায় বসে দুজনে নিজের নিজের পুরনো জীবনের পাতা খুলল। কাব্য প্রথমবার কারোর সামনে নিজের বাবা মায়ের বিবাহ বিচ্ছেদের সেই পুরনো ক্ষত ভাগ করে নিল, যা তাকে সম্পর্কের প্রতি ভয় পাইয়ে দিয়েছিল। অন্যদিকে ঈশান নিজের বাবা মায়ের সাথে কাটানো সেই মুহূর্তগুলোর স্মৃতি শোনাল, যা সরলতা আর প্রেমে ভরা ছিল। তাদের মধ্যের সেই বরফ জমা দেওয়াল এখন ধীরে ধীরে গলতে শুরু করেছিল, আর এক না বলা অংশীদারিত্বের শুরু হচ্ছিল। দুপুর হতে হতে গরম আর ভ্যাপসা ভাব বেড়ে গেল। গ্রামে বিদ্যুৎ আবার কেটে গিয়েছিল, আর কাব্য ঘামে নাজেহাল হয়ে খিটখিটে হয়ে পড়ছিল। সে ঘরে এদিক ওদিক পায়চারি করছিল। তখনই ঈশানের মা গায়ত্রী দেবী ঘরে এলেন। তিনি কাব্যের অস্থিরতা দেখলেন আর কিছু না বলে তাকে বিছানায় বসালেন। গায়ত্রী দেবী একটি হাতের পাখা নিলেন আর ধীরে ধীরে কাব্যকে হাওয়া করতে লাগলেন। তিনি নিজের হাতে তাকে তাজা রান্না করা খাবার খাওয়ালেন। কাব্যের চোখ ভরে এলো। যে মায়ের ভালোবাসার জন্য সে ছোটবেলা থেকে চাতকের মতো চেয়েছিল, তা সে আজ এই অজানা ঘরে এক চুক্তিবদ্ধ বিয়ের মাধ্যমে পাচ্ছিল। তার উপলব্ধি হল যে সে নিজের কোম্পানি বাঁচানোর চক্করে সেই পরিবার পেয়ে গেছে, যাকে সে পুরো দুনিয়ার সম্পদ দিয়েও কিনতে পারত না। সেই রাত খুব শান্ত ছিল, কিন্তু এই শান্তি কোনো আসন্ন ঝড়ের সংকেত ছিল। মাঝরাতের দিকে হঠাৎ গ্রামে শোরগোল উঠল, আগুন, আগুন! কাব্য ঘাবড়ে উঠে বাইরে দৌড়ে গেল। সে দেখল যে ঈশানের শস্যের গুদাম থেকে আগুনের লেলিহান শিখা উঠছে। এটি কোনো দুর্ঘটনা ছিল না, বরং ইন্দ্রজিতের এক সুপরিকল্পিত চাল ছিল, যাতে ঈশানকে আর্থিকভাবে ভেঙে দেওয়া যায় আর তাকে কাব্যের স্বাদ ছাড়তে বাধ্য করা যায়। ঈশান দিশেহারা হয়ে গুদামের দিকে দৌড়ে গেল। সেখানে রাখা বীজ আর সরঞ্জাম তার সারা বছরের পরিশ্রম আর গ্রামের বহু কৃষকের আশা ছিল। নিজের প্রাণের পরোয়া না করে ঈশান সেই জ্বলন্ত আগুনের শিখার মাঝে ঝাঁপিয়ে পড়ল। কাব্যের কলিজা মুখে চলে এলো। সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে চিৎকার করল, ঈশান, বাইরে বেরিয়ে এসো, জীবনের চেয়ে বড় কিছু নেই। কিন্তু ঈশান সেই আগুন থেকে বীজের বস্তাগুলো বাইরে বের করতে ব্যস্ত রইল। সেই মুহূর্তে কাব্য অনুভব করল যে ঈশানের ত্যাগ আর সাহস কোনো লোক দেখানো ছিল না। সে সত্যি অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার মতো মানুষ ছিল। যখন গ্রামবাসীদের সাহায্যে আগুন নেভানো হলো, তখন ঈশান অনেকটাই পুড়ে গিয়েছিল। কাব্য ঈশানকে সাহারা দিয়ে ঘরের ভেতর নিয়ে এলো। তার হাত কাঁপছিল আর চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। সে মলম বের করল আর কাঁদতে কাঁদতে ঈশানের ক্ষতগুলোতে লাগাতে লাগল। কাব্য ডুকরে কেঁদে উঠে বলল, এসব আমার কারণে হয়েছে ঈশান, আমার এখানে আসা উচিত হয়নি। আমার কারণে তোমার সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। ঈশান নিজের ঝলসে যাওয়া হাত কাব্যের হাতের ওপর রাখল আর তাকে শান্ত করে বলল, কাব্য, এটি এখন শুধু তোমার লড়াই নয়, এটি আমাদের। আমরা একে সাথে মিলে ঠিক করব। এটি সেই মুহূর্ত ছিল যেখানে তাদের বিয়ের কন্ট্রাক্ট পিছনে পড়ে গেল আর এক আসল অংশীদারিত্বের জন্ম হল। কাব্যের এখন বোঝা হয়ে গিয়েছিল যে সে আর একা নয়, আর ঈশান এটি প্রমাণ করে দিয়েছিল যে সে তার সাম্রাজ্যের রক্ষার জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে। গোদামে লাগা আগুনের ছাই এখনও ঠান্ডাও হয়নি যে পরের দিনই গ্রামের শান্ত পরিবেশে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল। ইন্দ্রজিৎ যে এতক্ষণ পর্দার আড়াল থেকে চালচাল ছিল, সে নিজে ময়দানে নেমে এলো। সে ভেবেছিল যে অগ্নিসংযোগের ঘটনায় ঈশান ভয় পেয়ে যাবে আর কাব্য ভেঙে পড়বে, কিন্তু সে জানত না যে এই দুর্ঘটনা তাদের দুজনকে আরও কাছে নিয়ে এসেছে। দুপুরের সময় যখন ঈশান নিজের ঝলসে যাওয়া হাতে পট্টি বেঁধে ক্ষেতের দিকে তাকিয়েছিল, তখনই ৩টে কালো গাড়ি ধুলো উড়িয়ে তার বাড়ির সামনে এসে থামল। ইন্দ্রজিৎ নিজের দেহরক্ষী আর কিছু উকিলেদের সাথে খুব দম্ভের সাথে নিচে নামল। তার মুখে এক কুটিল হাসি ছিল। বাহ, কি চমৎকার দৃশ্য! ইন্দ্রজিৎ তালি বাজাতে বাজাতে বলল। মালহোত্রা গ্রুপের উত্তরাধিকারিণী ধুলোমাখা গলিতে এক সামান্য কৃষকের মলমপট্টি করছে। কাব্য, এই নাটক এখন বন্ধ করো। বোর্ডের সদস্যরা কাল মিটিং করছে আর তারা জানতে পেরেছে যে তোমার এই বিয়ে স্রেফ এক আইনি জালিয়াতি। কাব্য এগিয়ে গেল। তার চোখে এখন সেই পুরনো ভয় নয়, বরং এক নতুন চমক ছিল। জালিয়াতি আপনি করছেন ভাই সাহেব, আর রইল বোর্ডের কথা, তো তাদের সত্যি বলার জন্য আমি নিজেই আসছি। ইন্দ্রজিৎ অট্ট হাসি দিয়ে হাসল। হ্যাঁ, সত্য তো এই যে এই কৃষক ছেলেটি স্রেফ কিছু টাকার জন্য তোমার সাথে আছে। আর শোনো ঈশান, যদি তুমি এখনই এক পেপারে সাইন করে দাও যে এই বিয়ে মিথ্যে, তবে আমি তোমাকে এত টাকা দেব যে তোমার 7 পুরুষ বসে ঠাবে। ঈশান ধীরে ধীরে ইন্দ্রজিতের কাছে এলো।
তার উচ্চতা আর তার ব্যক্তিত্ব সেই মুহূর্তে ইন্দ্রজিতের দামি সুপের উপর ভারী পড়ছিল। ঈশান শান্ত কিন্তু গম্ভীর স্বরে বলল, ইন্দ্রজিৎজি, আপনি শহরের উঁচু ইমারতে বসে শুধু দাম লাগানো শিখেছেন, কদর করতে নয়। কাব্যজির স্বাদ আমার কাছে কোনো চুক্তি নয়। আর রইল টাকার কথা, তো মাটি থেকে সোনা ফলানো আমাদের জানা আছে, আপনার কাছে চাওয়ার প্রয়োজন নেই। ইন্দ্রজিৎ ক্ষিপ্ত হয়ে গেল। সে চিৎকার করে বলল, তোমরা কাল বোর্ড মিটিংয়ে কিছুই প্রমাণ করতে পারবে না। আমার কাছে সাক্ষী আছে যে বিয়ের জন্য তুমি একে বাধ্য করেছ। তখনই ঈশান নিজের পকেট থেকে এক পেন ড্রাইভ বের করল আর তা হাওয়ায় দোলাতে দোলাতে বলল, সাক্ষী তো আমাদের কাছেও আছে। কাল রাতে যখন আপনার লোক গোদামে আগুন লাগাচ্ছিল, তখন তারা ভুলে গিয়েছিল যে গ্রামের প্রতিটি মোড়ে আমরা সুরক্ষার জন্য সিসিটিভি নয়, বরং মানুষের চোখ লাগিয়ে রেখেছি। আমার ছোট ভাই রাজেশ সেই রাতের পুরো ভিডিও রেকর্ড করেছে, যেখানে আপনার লোকদের পেট্রোল ছড়াতে পরিষ্কার দেখা যাচ্ছে। ঈশান আরও জানালো যে সে রাজেশ, যে একজন স্থানীয় সাংবাদিকও ছিল, তার সাহায্যে ইন্দ্রজিতের সেই কল রেকর্ডসও বের করে নিয়েছে, যেখানে সে গুন্ডাদের মুক্তিপণ আর অগ্নিসংযোগের নির্দেশ দিচ্ছে। এটি শুনে ইন্দ্রজিতের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। পরের দিন শহরের মূল কার্যালয়ে বোর্ড মিটিং ডাকা হলো। ইন্দ্রজিতের পুরো ভরসা ছিল যে সে নিজের কথায় বোর্ডকে বিভ্রান্ত করে দেবে। কিন্তু মিটিং শুরু হতেই কাব্য আর ঈশান একসাথে ভেতরে দাখিল হল। কাব্য আত্মবিশ্বাসের সাথে প্রজেক্টরে সেই ভিডিওটি চালালো, যেখানে ইন্দ্রজিতের লোক ঈশানের ক্ষেতের ক্ষতি করছিল। সে বোর্ডের সামনে সব তথ্য প্রমাণ রেখে দিল। কাব্য কড়া স্বরে বলল, বোর্ডের সম্মানিত সদস্যগণ, এই ব্যক্তি না কেবল কোম্পানির মূল্যবোধের বিরুদ্ধে কাজ করছে, বরং এটি এক নির্দোষ পরিবারের প্রাণ নেওয়ার চেষ্টাও করেছে। ঈশান বোর্ডকে সম্বোধন করে বলল, আমি হয়তো একজন কৃষক, কিন্তু আমি জানি যে ব্যবসা ভরসার উপর চলে। যে মানুষ নিজের পরিবারের হতে পারল না, সে আপনাদের কোম্পানির কি হবে? বোর্ডের সদস্যরা ঈশানের বুদ্ধিমত্তা আর কাব্যের সাহসে অত্যন্ত মুগ্ধ হলেন। প্রমাণ এত জোরালো ছিল যে পুলিশকে সেখানেই ডেকে নেওয়া হলো। ইন্দ্রজিৎকে সাসপেন্ড করা হলো আর পুলিশ তাকে হাতকড়া পরিয়ে নিয়ে গেল। যাওয়ার সময় ইন্দ্রজিতের নজর নিচু হয়েছিল। অন্যদিকে কাব্য আর ঈশান একে অপরের হাত ধরে দাঁড়িয়েছিল। মিটিং শেষ হওয়ার পর যখন সবাই চলে গিয়েছিল, কাব্য নিজের কেবিনের জানালা দিয়ে শহরকে দেখছিল। ঈশান তার পিছনে এসে দাঁড়াল। কাব্য ধীরে ধীরে বলল, ঈশান, আজ আমার কোম্পানি বেঁচে গেল। আমাদের কন্ট্রাক্ট পূর্ণ হল। এখন তুমি স্বাধীন। ঈশান তার দিকে তাকালো আর হাসতে হাসতে জিজ্ঞেস করল, আপনার কি সত্যি মনে হয় যে এটি এখনও শুধু এক কন্ট্রাক্ট? আপনি কি সত্যিই চান যে আমি চলে যাই? কাব্য নির্বাক ছিল। তার চোখে সেই হ্যাঁ ছিল যা তার মুখ বলতে ভয় পাচ্ছিল। সেই বড় অফিসে যেখানে কখনো শুধু ফাইলের শব্দ হতো, আজ দুই হৃদয়ের স্পন্দন পরিষ্কার শোনা যাচ্ছিল। তারা বুঝতে পেরেছিল যে তাদের জয় শুধু কোম্পানি বাঁচানোয় নয়, বরং একে অপরকে পাওয়ায় ছিল। শহরের দৌড়ঝাঁপ আর আদালতের কার্যক্রমের কয়েক সপ্তাহ পর সদকপুর গ্রাম আবার শিরোনামে ছিল। কিন্তু এবার কারণ কোনো বিবাদ নয়, বরং এক উৎসব ছিল। মালহোত্রা গ্রুপের চেয়ারপারসন কাব্য আর প্রগতিশীল কৃষক ঈশানের আসল বিয়ের দিন ছিল। এই বিয়ে কোনো 5 স্টার হোটেলের বন্ধঘরে নয়, বরং ঈশানের সেই লকলকে ক্ষেতগুলোর মাঝে হচ্ছিল, যেখানে তারা প্রথমবার দেখা করেছিল। চারদিকে গাঁদা ফুলের গন্ধ ছিল, আর গাছে গাছে টিমটিম করা লাইট রাতের অন্ধকারকে সোনালি দ্যুতি দিচ্ছিল। পুরো গ্রাম এই উৎসবে সামিল ছিল, কারণ কাব্য এখন তাদের কাছে কোনো শহরের মেম নয়, বরং তাদের সুখ দুঃখের সাথী হয়ে গিয়েছিল। কাব্য আজ লাল বেনারসি শাড়িতে সেজেছিল। তার মুখে সেই কর্পোরেট কঠোরতা এখন গায়েব ছিল। তার জায়গায় এক এমন আভা ছিল যা কেবল ভেতরের শান্তি থেকে আসে। যখন সে মণ্ডপের দিকে এগিয়ে গেল, তখন তার নজর গায়ত্রী দেবী অর্থাৎ ঈশানের মায়ের সাথে মিলল। গায়ত্রী দেবী হাসতে হাসতে নিজের পুত্রবধূর হাত ধরে নিলেন। কাব্য অনুভব করল যে পরিবার আর মমতার খোঁজ সে পুরো দুনিয়ার সম্পদে করেছিল, তা সেই কাঁচা মাটি আর নিঃস্বার্থ প্রেমে পেয়ে গেছে। পণ্ডিতজি মন্ত্রোচ্চারণ শুরু করলেন। অগ্নির সামনে বসে ঈশান আর কাব্য একে অপরের হাত ধরল। যখন 7 পাক শুরু হল, তখন ঈশান ঝুঁকে কাব্যের কানে ধীরে ধীরে বলল, মনে আছে কাব্যজি, আমাদের কন্ট্রাক্ট আজ শেষ হচ্ছে। এখন আপনি পুরোপুরি স্বাধীন। কাব্য থামল। সে ঈশানের চোখের গভীরতায় তাকালো আর জবাব দিল, না ঈশান, আজ থেকে এক নতুন কন্ট্রাক্ট শুরু হচ্ছে, সারা জীবনের জন্য। আর এবার এর কালি কোনো উকিল নয়, বরং আমার হৃদয়। ঈশান হাসতে হাসতে কাব্যের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল।
এই সিঁদুর কেবল এক প্রথা ছিল না, বরং দুই ভিন্ন দুনিয়ার মিলনের প্রতীক ছিল। গ্রামের মহিলারা মঙ্গল গীত গাইছিল, আর পুরো পরিবেশ এক পবিত্র শক্তিতে ভরে গেল। বন্ধুরা, আপনাদের এই গল্প কেমন লাগলো? নিজের মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানান। যদি গল্প ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি এই ভিডিও কোথা থেকে দেখছেন, নিজের প্রিয় গ্রাম বা শহরের নামও কমেন্টে অবশ্যই লিখুন। এমনই আরও হৃদয় ছোঁয়া গল্প শোনার জন্য আমাদের চ্যানেল তাসলিমা ভয়েস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের গল্পের সাথে।